দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন আপনাদের জন্য। দর্শক আজকে আপনাদের জানাবো বরিশাল বিভাগের জেলাগুলোর খবর। আর পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। বাকরখানি যে নামটা শুনলেই প্রথমেই পুরান ঢাকার নাম মাথায় চলে আসে। পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী বাকরখানি এখন তৈরি হচ্ছে বরিশালের কীর্তনখোলা নদীর পাড়ে চরকাওয়ায়। যে বাকরখানি খেতে ভোজন রসিকদের ভিড় লেগেই থাকে। একসময় আগা বাকের খানের নামে বরিশালের নামকরণ হয়েছিল বাকেরগঞ্জ। সেই বাকেরগঞ্জেরই আমি রয়েছি চরকাওয়া নামক ইউনিয়নে। বাকেরের নামের সাথে একটি খাবারের খুব মিল রয়েছে, সেটি হচ্ছে বাকরখানি রুটি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই বাকরখানি রুটি এখন পাওয়া যাচ্ছে বরিশালের প্রত্যন্ত চরকাওয়া ঘাটে। চলুন আজ দেখি সেই বরিশালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি রুটি কিভাবে তৈরি হচ্ছে। এখানে যিনি তৈরি শুরু করেছেন বরিশালে এই বাকরখানি রুটিটি, তিনি হচ্ছেন খসরু ভাই। এখানে তিনি রয়েছেন এবং খসরু ভাইয়ের সাথে আমাদের এখন একটু কথা বলে জানি যে তিনি কিভাবে আসলেন, এই বাকরখানি রুটি বরিশালে কিভাবে তৈরি শুরু করলেন। খসরু ভাই, আপনার কেমন আছেন আপনি? তো ভালো হয়েছে। আচ্ছা, আপনি কি বরিশালের না আপনার দেশের বাড়ি কোথায়? হবিগঞ্জ, সিলেট হবিগঞ্জ। বরিশালের এক বন্ধু আছিল আমার, ওর মাধ্যমে আমি এই বরিশাল আইছি। জিঞ্জির একটা দোকান লইছিলাম, পরে এই দোকানটা মায়ের খেয়ে গেছে, আমার 2 লাখ 2.5 লাখ টাকা মায়ের খেয়ে গেছে। পরে ওর মাধ্যমে ও হয়েছিল আমগো দেশে একটা দোকান চলবো, পরে ওর মাধ্যমে আইনা মায়া ওই দোকান দিয়েছিল, মোটামুটি চলতে পারি। এখন তো বরিশালে আরও বেশ কয়েকটা দোকান দেখছি। বেশ কই ওনার লাগে মানে আগে একটু ভালো ছিল, এখন ওরা দিচ্ছে দোকান মানে একটু কিছু মায়ের খেয়ে গেছে। বরিশাল প্রথম আমরাই ছিলাম। ময়দার আগে খামির দিত, খামির দেওয়ার পরে এটার মধ্যে তুইলা চাক করতে হইব, গোল গোল চাক করে পরে বেলাইন দেওয়া এটা পাতলা করতে হইব। পাতলা করে সেটা পরে চিনি দিতে হইব, তেল দিতে হইব, দিয়ে ময়দা দিয়া মানে এটা ভালো করে খাস্তার মতন বানাই নিব। বানায় পরে আমি এটা গুঁড়ি করে ওরা দিব, আর এটা বেলা ওই মেশিনের ভিতরে ঢুকাই দিব। প্রথমেই বলছিলাম যে আগা বাকেরগঞ্জ এবং বাকরখানি রুটি, এই তিনটির একটা সমন্বয় বরিশালের বাসীর সাথে মিলিত। কিন্তু তারপরও পুরান ঢাকার এই ঐতিহ্য কিন্তু বরিশালে কখনো পাওয়া যায়নি। যখন বরিশালে পাওয়া গেল তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষের ভিতরে সেই আবেগটি কাজ করেছে এবং যার ফলে এই বাকরখানি রুটি খাওয়ার জন্য মানুষের ভিতরে কিন্তু বেশ উৎসাহ দেখা গেছে। দূর দূরান্ত থেকে মানুষজন আসছে বাকরখানি রুটি কেনার জন্য এবং তারা কিনেও নিয়ে যাচ্ছে যে যার মতন সাধ্য মতন, এবং বলছেন এর স্বাদ অতুলনীয়। আগে থেকে ঢাকা থেকে খেতাম, এখন চরকাওতে ঠিক মতো পাওয়া যায়, এটা অনেক সুস্বাদু। আর এদের খাবারও অনেক ভালো, এদের খাবারের মানও ভালো। এদের দেখা দেখি অনেকে ব্যবসা প্রতিষ্ঠান করতে আছে। এটা ঢাকা দিয়ে আনতাম, পুরান ঢাকা থেকে। ওখানকার জিনিসটা আর এখানকার সেম কোয়ালিটি এখন পাচ্ছি বিধায় এখান দিয়ে মাসে 8-10 কেজিও নেই চালু হওয়ার পরেতে। পুরান ঢাকার যে আমাদের বরিশালের যে এখন যে কাউরচরের এপারের যে এটা অনেক বেটার, কারণ আমরা দেখতেছি যে ওনারা মানে সরজমিনে আমাদেরকে বানিয়ে দিচ্ছে এবং তাজা তাজা খাচ্ছি এ দিয়ে, এবং গরম গরম। এবং আমি প্রায়ই বাসায় আমার বাসার জন্য নিয়ে যাই। আগে তো ঢাকা গেলে খুঁজতাম যে কোন জায়গায় পাওয়া যায়, তো এখন আর ঢাকার খোঁজার দরকার নেই, আমরা বরিশালেই পাচ্ছি। আমাদের এই কাজ আমি এখানেই শিখছি, আর এখানে আমার মাধ্যমে আমার ভগ্নিপতি, এই বড় ভাই যে বলছে যে তার বন্ধু মাধ্যমে, তার বন্ধু আমার ভগ্নিপতি, সে আমার এই জায়গায় আনছে। আসার পর আমি কাজ শিখছি ওই বড় ভাইয়ের কাছ থেকে, তার কাছে কাজ শিখছি। এখন মোটামুটি আমি সব ধরনের কাজ এ জায়গায় যত বাকরখানি বানাইতে যত প্রসেস লাগে সব কিছু আমি ইনশাল্লাহ পারি। বাকরখানি রুটির নাম নিয়ে বিভিন্ন গল্প রয়েছে। বাকের এবং খনির প্রেমের মধ্য দিয়ে এই রুটির উৎপত্তি, নানান গল্প রয়েছে। যারা খেয়েছেন তারা সবাই বলছেন যে পুরান ঢাকার যে ঐতিহ্যবাহী বাকেরখানি রুটি সেই স্বাদই বরিশালের রুটিতেও পাওয়া যায়। এবং এরা এখানে চিনি, তিল এবং সাধারণ 3টি ধরনের তৈরি করে, যার প্রতিটির মূল্য 10 টাকা এবং কেজি 200 থেকে 220 টাকা। এরকম ঐতিহ্যবাহী খাবার তারা আরও তৈরি করবেন এবং বরিশালের আর সবার মধ্যে এই খাবারের যে আবেগ সেটি ছড়িয়ে যাবে। ইতিমধ্যেই বরিশালে আরও 4-5 জায়গায় এটি তৈরি শুরু হয়ে গেছে মাত্র 3 মাসের মধ্যে। ভবিষ্যতে ক্রেতারা আরও আকৃষ্ট হবে এমনটি প্রত্যাশা যারা উৎপাদক এবং ক্রেতাদের। এই ছিল বরিশালের বাকরখানি রুটির আদ্যপান্ত। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল। ভোলায় প্রকট আকারে দেখা দিয়েছে নাব্যতা সংকট, যার ফলে ভোলা, বরিশাল এবং লক্ষ্মীপুরে
অভ্যন্তরীণ সহ দূরপাল্লার যে রুটগুলো রয়েছে সেখানে পলি জমে জমে অসংখ্য ডুবু চরের সৃষ্টি হয়েছে। আর এই অবস্থায় এক প্রকার ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন যাত্রীরা এবং নৌযানগুলো। দ্বীপ জেলা ভোলা থেকে বিভাগীয় শহর বরিশালের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করার জন্য ভেদুরিয়া থেকে লাহারহাট ফেরি সার্ভিস চালু হয় 2001 সালে। এই পথে ফেরি চালু হওয়ায় দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে যোগাযোগ অনেকটা সহজ হয়। ফলে ফেরিতে বাড়তে থাকে পণ্য বোঝাই ট্রাক সহ বিভিন্ন যানবাহনের চাপ। এদিকে ভোলা বরিশাল নৌরুটের পানি স্বল্পতার কারণে দেখা দিয়েছে নাব্যতার সংকট। ভেদুরিয়া ফেরিঘাটের পশ্চিম দিক ও শ্রীপুর এলাকায় 2 নটিক্যাল মাইল জুড়ে দেখা দিয়েছে এই সংকট। জোয়ারের সময় এসব ডুবোচরে 2 থেকে 3 ফুট পানি থাকলেও ভাটার সময় শুকিয়ে চর জেগে ওঠে। ফলে গত 2 মাস ধরে সরাসরি ফেরি চলাচল করতে ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ফেরি চালক ও পরিবহন শ্রমিকদের। লঞ্চ চলাচলতে অনেক সমস্যা হয়, যার কারণে অনেক সময় লঞ্চে পানি কম থাকার কারণে লঞ্চগুলো বাইরে যায়। এই ফেরিঘাটে আসলে পরে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কারণ হলো ফেরি আসতে অনেক সময় নেয়। সারাদিন মনে করেন যে না খাইয়ে বই থাকে এই জায়গায়, ওই আমাকে কষ্ট আর দেখবে কেটে, আমার কষ্ট দেওয়ার মতন কোনো লোক নাই আছে। নৌরুট সচল রাখতে প্রতি বছর বিভিন্ন পয়েন্টে খনন করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ নৌযান মালিক ও শ্রমিকদের। বছরের পর বছর ড্রেজিং করছে কিন্তু কাজের নামে কোনো কাজই হচ্ছে না। আমরা দেখি সারা বছর মনে করেন যে নদী কাটতেই থাকে ডেরেজার দিয়া, সরকারি ডেরেজার দিয়া, কিন্তু নদীর বালু নদীতেই থাকা যায়। চলাচল করতে খুবই কষ্ট হইতেছে। ড্রেজিং পয়েন্টে 2টা ড্রেজার বসাইছে কিন্তু তাদের কাজের গতি খুবই স্লো। এদিকে একই অবস্থা ভোলা লক্ষ্মীপুর নৌরুটেও। মেঘনার নাব্যতা সংকটের কারণে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত প্রায় 12 নটিক্যাল মাইল পাড়ি দিতে হচ্ছে নৌযানগুলোকে। এই রুটের ফেরিগুলোও চলছে জোয়ার ভাটা হিসেব করে। এতে বেড়েছে যাত্রী ভোগান্তি। নাব্যতার কারণে লঞ্চগুলো নিয়মিত চলাচল করতে পারতেছে না। তাতে আমরা যেমন লঞ্চ মালিকরাদের পক্ষ থেকে বলছি, তারা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, তেমনি যাত্রীরা নিয়মিত হয়রানি হচ্ছে। পানি কম থাকার জন্য ভাটার সময় আমরা ফেরি পূর্ণ লোড দিতে পারছি না। জ্বর আসলে আমরা ফেরিগুলো 100% লোড দিয়ে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে পারি। এজন্য BIWTA কর্তৃক ড্রেজিং কার্যক্রম চলমান আছে। ড্রেজিং কার্যক্রম চলমান শেষ হলে নদীতে যখন নাব্যতা সংকট থাকবে না, আমরা আশা করছি ফেরি সার্ভিসগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করতে পারবো। আমাদের বর্তমানে প্রায় 35 কিলোমিটার রান করতে হচ্ছে ফেরিগুলোকে, ভোলা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত। এটা আগে ছিল 23 কিলোমিটার, তো 12 কিলোমিটার অতিরিক্ত রান করতে হচ্ছে আমাদের, এই জন্য যে নৌপথে বিভিন্ন জায়গায় ডুবোচর, এবং এটার প্রভাব এতটাই বেড়ে গেছে এবং শুষ্ক মৌসুম হওয়ার কারণে আমাদের ফেরিগুলো আসলে আর সঠিকভাবে চলতে পারছে না। তবে দ্রুতই উপকূলীয় জেলাগুলোর নৌপথের নাব্যতার সংকট দূর করতে কাজ চলছে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। BIWTA রেসপন্সিবল নদী নাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা। অনেক ড্রেজার প্রকিউর করছে, ড্রেজিং হবে। ভোলার সাথে বরিশাল ও লক্ষ্মীপুরে 2টি রুটে প্রতিদিন 9টি ফেরি ও 20টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 22 বছরেও বাস্তবায়িত হয়নি ঝালকাঠির ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক প্রকল্প। জমি সংক্রান্ত একটি জটিলতায় স্থানীয় একটি মহলের মামলায় আটকে আছে কাজ। এতদিনেও এই প্রকল্পটি আলোর মুখ না দেখায় হতাশ এলাকাবাসী। দিগন্ত জোড়া অবারিত মাঠ, প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ এই লীলাভূমিতে আধুনিক পর্যটন ও বিনোদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব উঠলেও আজও শুরু হয়নি কোনো কাজ। দীর্ঘ 22 বছরে একটি সাইনবোর্ডও বসেনি এই খাস জমিটিতে। ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী এই 4 নদীর মোহনায় জেগে ওঠা চরের 55 একর খাস জমিতে ইকো পার্ক স্থাপনের প্রস্তাব করা হয় 2002 সালে। 2007-08 অর্থ বছরে প্রকল্পের জন্য বরাদ্দ হয় 4 কোটি টাকা। প্রকল্প এলাকাটি ওই সময় বালু দিয়ে ভরাট করা হলেও 35 একর জমির মালিকানা দাবি করে স্থানীয় একটি স্বার্থান্বেষী মহল। আদালতে কয়েকটি মামলা দায়ের করলে আটকে যায় কাজ। দীর্ঘদিনেও ইকোপার্ক প্রকল্প বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ ও হতাশার কথা জানিয়েছেন ইকোপার্ক রক্ষা আন্দোলনের সদস্যরা। আমাদের দাবি এখানে একটি সুন্দর ঝালকাঠিবাসীর একটা সুন্দর একটি ইকোপার্ক হবে। এখানে আমাদের নগরীর ফুসফুস, এখানে একটা মুক্ত জায়গা, এখানে আমাদের এত সুন্দর জায়গা বাংলাদেশে আসে বলে আমার মনে হয় না। এই জন্যই ভূমিদস্যুদের নজর পড়েছে, বারবার এই
এই ইকো পার্কের তাদের নিজস্ব সম্পত্তি করে নিয়ে যায়। আমরা যখন এইটা শুনি তখন আমরা প্রেস ক্লাবে প্রথম একটি এই সভা করি। সেই সভা করে আমরা সবাই একটি কমিটি করে তারপর আমরা ডিসিশন নেই যে আমরা এর প্রতিবাদ করব। আমরা ইকো পার্ক বাস্তবায়ন করতে পারি এবং এই জালকাঠির সব মানুষের আমাদের সহযোগিতা আছে, কিন্তু ভয় থেকেও আমাদের সাথে নামতে পারে নাই। কিন্তু এখন সবাই সারা দেশে ইনশাল্লাহ আমরা চাই এই ইকো পার্ক বাস্তবায়ন হোক। জমিখোর তারা এটাকে দখল করতেছে, এটাকে আমাদের রক্ষা করতেই হবে। এটা হচ্ছে আমাদের সেই থেকে আন্দোলনটা শুরু হয়েছে। মামলা জটিলতার কথা স্বীকার করে ঝালকাঠি জেলা প্রশাসক জানিয়েছেন, মামলা নিষ্পত্তির জোর প্রচেষ্টা চলছে। এ জটিলতা কাটিয়ে উঠলেই দ্রুত প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে। এই ইকো পার্কের জায়গাটি নিয়ে একটি মামলা চলমান আছে। সেই মামলাটি সরকারের পক্ষে নিষ্পত্তি করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো। মামলার যারা বিবাদী তারা একটা আর্জি খারিজের দরখাস্ত দিয়েছিল, সেই আর্জি খারিজের দরখাস্তটা নামঞ্জুর করেছে বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা জজ আদালত। এই ইকো পার্ক প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে এ এলাকার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হবে, পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে যোগ হবে নতুন মাত্রা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সাগরে মাছ শিকার নিয়ে এখন দুভাগে বিভক্ত বরগুনার জেলেরা। একাংশের দাবি, অবৈধ ট্রলিং ট্রলার দিয়ে মাছ শিকার করতে যাওয়ায় উপকূলে নষ্ট হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। আর অপর পক্ষ দাবি করছে, আদালতের আদেশ নিয়েই এই ট্রলিং ট্রলার দিয়ে তারা মাছ শিকার করছেন। একে অপরের বিরুদ্ধে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। মৎস্য সম্পদ বাঁচাও, দেশ বাঁচাও, এমন স্লোগান নিয়ে অগভীর সমুদ্রে ট্রলিং ট্রলার বন্ধের দাবিতে মানববন্ধন করছেন বরগুনার পাথরঘাটার মৎস্যজীবীদের একাংশ। তাদের দাবি, ট্রলিং ট্রলার দিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করার কথা থাকলেও পাথরঘাটার ট্রলিং মালিকরা অগভীর সমুদ্রেই মাছ শিকার করছেন। অনুমোদনহীন এসব নৌযানের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে নানা প্রজাতির মাছের পোনা। পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ছোট ট্রলারের জেলেরা। ফলে জীবন জীবিকা নিয়ে হুমকিতে পড়বেন বলে দাবি মৎস্যজীবীদের একাংশের। বড় বড় যে ট্রলিং, এটা গভীর সমুদ্রে মাছ ধরে, আর আমাদের কাঠের বড়ির যে ট্রলিং, লোকাল ট্রলিং যেগুলো হইতেছে, এরা উপকূলে মাছ মারে। ছোট ছোট নদ নদীতে একেবারে শূন্য করে দিচ্ছে ট্রলিংগুলো বাইচ করে। এক জুড়ি মাছ বিক্রি করে 2500 টাকা ছুরি মাছ, এক জুড়ি ছুরি মাছ বিক্রি করতে 10 লক্ষ টাকা। ট্রলিংয়ের বিক্রি আমাকে সব শেষ হয়ে গেছে। সাদা জালে আমরা সব লস খাইতে খাইতে আমরা শেষ। গুরুগারান বাদবাগর হাহাকার করতে আছে। এদিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাল্টা দাবি জানিয়েছেন মৎস্যজীবীদের আরেকাংশ। তাদের দাবি, নিজস্ব প্রযুক্তিতে ট্রলার তৈরি করে মাছ শিকার করছেন তারা, আর এতে কিছুটা সফলতাও পেয়েছেন। কিন্তু এতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল তাদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। সরকারের নিয়মনীতি মেনেই গভীর সাগরে ট্রলিং ট্রলার দিয়ে মাছ শিকার করছেন তারা। কোস্টগার্ডও বাধা দিচ্ছে না, নৌবাহিনী বাধা দিচ্ছে না, কিন্তু আমরা কিনারে যখন মাছ নিয়ে আসি, এরা ওই কিছু লোক আছে, এরা অবৈধ, এটা এই, এটা ওই, এটা ওইরকমের এইভাবে করিয়া আর কি এদেরকে সাথে নিয়ে এইভাবে একটা অপপ্রচার চালাইতেছে। যারাই বলে যে এরা গভীর সমুদ্রে যায় না, এরা তো সাগরে যায় না, সাগরগামী না। সাগরগামী হয়েছে কোস্টগার্ড, নৌবাহিনী। এখন বর্তমানে নৌবাহিনী প্রত্যেকটা জেলেদের কাছে যে জিজ্ঞাসা করে, আপনাদের প্রোটোকল দেয় যে আপনাদের পানি লাগবে কিনা, ঔষধের সরবরাহ লাগবে কিনা, আপনারা ভালো আছেন কিনা। যদি তারা এই লাইসেন্সটা তাদের কাছেও দেওয়া আছে, আমরা যদি 40 মিটারের নিচে যদি আমরা জালটা, এই বেন্দি জালটা ব্যবহার করি, তাহলে তো তারা অ্যাকশনে যেত। মহামান্য হাইকোর্ট থেকে আমরা আদেশ আমাদের পক্ষেই পেয়েছি, বিধায় আমরা মাছটা ধরি। সমস্যা সমাধানে প্রশাসন এগিয়ে আসবে বলে আশা মৎস্যজীবীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাজারো বাধা পেরিয়ে এখন সফল উদ্যোক্তা জান্নাতারা মিলি। পটুয়াখালীর বিভিন্ন মেলায় স্টল নিয়ে তিনি বিক্রি করতেন পিঠা সহ বাহারি খাবার। দিনে দিনে এলাকার অনেক নারীর কাছে তিনি এখন অনুপ্রেরণার উৎস। জান্নাতারা মিলি নিখুঁত রান্নার দক্ষতা, নিষ্ঠা আর পরিশ্রম আজ তাকে বানিয়েছে সফল উদ্যোক্তা। পটুয়াখালীর বিভিন্ন মেলায় স্টল নিয়ে বিক্রি করেন নানান ধরনের পিঠা, আচার সহ বাহারি খাবার, যা দিয়ে প্রতি মাসে আয় করেন 30 থেকে 40 হাজার টাকা।
বেসিক থেকে আমার 3 মাসের ফুড প্রসেসিংয়ের উপরে ট্রেনিং করাও আছে, এছাড়াও বিভিন্ন আইটেমের উপরে আমার ট্রেনিং আছে। তো আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া পেয়েছি ফুড আইটেম নিয়ে। উপজেলা পর্যায়ে কাজ করেও অল্প কিছু দিনের ভিতরেই ইনশাআল্লাহ অনেক দূর আমি এগিয়ে গিয়েছি। এবার পটুয়াখালীর বিসিক উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন মিলি। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা ভিড় করছেন মিলির পিঠা স্টলে। মিলির হাতে তৈরি পিঠা খেয়ে মুগ্ধ হচ্ছেন তারা। পিঠাগুলোর নাম আমরা আগে কখনো শুনিনি, নতুন ধরনের পিঠা। একজন মেয়ে হিসেবে উদ্যোগ গ্রহণ করা, এইসব উদ্যোগ গ্রহণ করা খুবই চ্যালেঞ্জের বিষয়। মিলির মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান বিসিকের সহকারী মহাব্যবস্থাপক। এই ধরনের উদ্যোক্তার জন্য আসলে আমরা মেলায় বা ওনাদেরকে পণ্য প্রদর্শন এবং বিক্রয় সুযোগ করে দিয়ে থাকি। এছাড়া আমরা বিসিকের নিবন্ধনের আওতায় ভুক্ত উনি অলরেডি আছেন, এবং আমরা উনি যদি চান আমরা বিসিক থেকে ওনাদেরকে ক্ষুদ্র ঋণ আমরা প্রদান করতে পারি। সংগ্রাম আর পরিশ্রমের মাধ্যমে জান্নাতারা মিলি যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমন অনেক নারীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ আর ভিন্ন গল্প নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন।